আজকে আমরা পড়বো হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তুষার থেকে হিমবাহের জন্ম। পৃথিবীর যেসব শীতল অঞ্চলে খুব বেশি তুষারপাত হয় সেই সব অঞ্চলে তুষার জমাট বেঁধে সৃষ্টি হয় তুষার ক্ষেত্রের। ক্রমাগত তুষারপাতের ফলে তুষার ক্ষেত্রের আয়তন বৃদ্ধি পেলে সৃষ্টি হয় হিমবাহের। আবার হিমবাহ থেকেই সৃষ্টি হয় বিভিন্ন নদী। তো হিমবাহ কি না, ভূপৃষ্ঠের ঢাল ধরে মাধ্যাকর্ষণের টানে ধীর গতি সম্পন্ন বহমান কোন পুরু বরফের স্তরকে বলা হয় হিমবাহ। হিমবাহ হলো এক ধরনের বরফের নদী। অর্থাৎ কি না, কোনো পর্বতের ওপরে যখন তুষারপাত হয় সেই তুষারপাতের ফলে প্রচুর পরিমাণে তুষার সেখানে সঞ্চিত হয় এবং সেই সঞ্চিত তুষার যখন গতি সম্পন্ন হয় অর্থাৎ মাধ্যাকর্ষণের টানে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে, তখন তাদের বলা হয় হিমবাহ। এই হিমবাহ থেকে বিভিন্ন নদীর সৃষ্টি হয়। সুপেয় জলের বৃহত্তম সঞ্চয় হিসেবে হিমবাহ। পৃথিবীর মোট সঞ্চিত সুপেয় জলের মাত্র 0.3% হলো ভূপৃষ্ঠীয় জল, প্রায় 30% হলো ভৌমজল এবং বাকি মোটামুটি 70% হলো বরফ ও হিমবাহের স্তর। ভূপৃষ্ঠীয় জলের প্রায় 1% আমরা ব্যবহার করি। ব্যবহারিক দিক থেকে বরফ ও হিমবাহের গুরুত্ব না থাকলেও সুপেয় জলের সঞ্চয় হিসেবে হিমবাহের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ পৃথিবীর অধিকাংশ নদ-নদীতে জলের প্রধান উৎস হলো বরফ গলা জল এবং এই জলই নদীকে চিরপ্রবাহী করে তোলে। বর্তমানে পৃথিবীর 1.58% বর্গ কিমি অর্থাৎ প্রায় 10% বরফে ঢাকা। এর মধ্যে কুমেরু মহাদেশ ও গ্রিনল্যান্ডে সঞ্চিত বরফ ব্যতীত মাত্র 3% হিমবাহ পর্বত ও পর্বতের পাদদেশীয় অঞ্চল জুড়ে রয়েছে। এই সামান্য পরিমাণে বরফের গলা জলেই নদ-নদী পুষ্ট হয়েছে এবং এই পরিমাণ বরফই বায়ুমণ্ডলের স্বাদু জলের প্রধান উৎস। এছাড়া বরফ গলা জল হ্রদে ও ভৌম জলস্তরেও অধিকাংশ সঞ্চিত হয়। এটা অনুমান করা হয়েছে প্রায় 70% সুপেয় জলের সঞ্চয় আন্টার্কটিকার বরফের মধ্যেই রয়েছে। এই মহাদেশের সব বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্রের জলতল প্রায় 59 মিটারের বেশি বেড়ে যাবে। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় যে পরিমাণ বরফ জমা রয়েছে তা হলো প্রায় 3.25 কোটি ঘন কিমি জলের সমান। যদি ভবিষ্যতে এসব বরফকে ব্যবহার করা সম্ভব হয় তাহলে সুপেয় জলের সঞ্চয়ের পরিমাণ কল্পনাতীত হবে। এবার হিমবাহের প্রকারভেদ। বিভিন্ন প্রকার হিমবাহ হয়ে থাকে, যেমন মহাদেশীয় হিমবাহ। মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন বলা হয় তাকে মহাদেশীয় হিমবাহ। কুমেরু মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহে ভেঙে যখন বড় বড় স্তূপের আকারে সমুদ্রে ভাসতে থাকে তখন সেই ভাসমান বরফ খণ্ডগুলিকে বলা হয় হিমশৈল। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে মহাদেশীয় হিমবাহগুলি যখন ভেঙে ভেঙে বড় বড় স্তূপের আকারে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে তখন তাকে বলা হয় হিমশৈল। এই হিমশৈলগুলি জলের নিচে থাকে 9 ভাগ, 10 ভাগের 9 ভাগ জলের নিচে থাকে এবং 1 ভাগ জলের ওপরে থাকে। এরপর হলো পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। পর্বতের উচ্চ অংশে জমাট বাঁধা তুষার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচের দিকে প্রবাহিত হলে তখন তাকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ। অর্থাৎ পার্বত্য অঞ্চলে কোনো হিমবাহ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হবে তখন তাকে বলা হয় পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এরপর হলো, যেমন উদাহরণ হলো আলাস্কার হাবার্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। কারাকোরামের পর্বতের সিয়াচেন হিমবাহটি পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। এরপর হলো পাদদেশীয় হিমবাহ। উপত্যকা হিমবাহ যখন নিচে নামতে নামতে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটি প্রস্থে বিস্তৃত হয়, অর্থাৎ অনেকটা চওড়া হয়, একে বরফের লোভ বলা হয়। আলাস্কার মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। এরপর হলো ক্রেভাস বা তুষার ফাটল এবং বার্কশুন্ড। ভূপৃষ্ঠের ঢাল হঠাৎ বেড়ে গেলে হিমবাহের নিচে নমনীয় অংশের টানে ওপরের ভঙ্গুর অংশে যে বড় বড় ফাটল সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রেভাস। এই রকম
তো ক্রেভাস কাকে বলে, এরকম একটা কোয়েশ্চেন হতে পারে যে না, ভূপৃষ্ঠের ঢাল যদি হঠাৎ বেড়ে যায়, মানে উঁচু থেকে নিচুর দিকে যদি ভূপৃষ্ঠের ঢাল হঠাৎ বেড়ে যায়, তখন কি হয় না, হিমবাহের যে ওপরের অংশ, সেই ওপরের অংশে কিন্তু লম্বা লম্বা ফাটল সৃষ্টি হয়। এটা আড়াআড়ি হতে পারে, এটা লম্বালম্বি হতে পারে। তো এই ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। এইরকম ফাটল হিমবাহের গতিপথে আড়াআড়ি বা প্রায় সমান্তরাল ভাবে অবস্থান করে। ক্রেভাসগুলি কয়েক মিটার থেকে কয়েক হাজার মিটার লম্বা হতে পারে এবং কয়েকশো মিটার চওড়া হতে পারে। একটি বাকশুন্ড হলো প্রকৃতপক্ষে একটি ক্রেভাস। উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ নামার সময় পর্বতের খাড়া ঢালে, মানে খাড়া দেয়ালে আঠার মতো আটকে যাওয়া বরফ ও হিমবাহের মধ্যে অনেক গভীর পর্যন্ত যে ফাঁক সৃষ্টি হয়, অর্থাৎ বাকশুন্ড হলো কিন্তু ক্রেভাসেরই একটি বৃহৎ সংস্করণ। ক্রেভাস ও বাকশুন্ড উভয়ই হালকা তুষার দিয়ে ঢাকা থাকলে এদের অবস্থান সহজে বোঝা যায় না। পর্বতারোহীদের কাছে কিন্তু এই ক্রেভাস বা বাকশুন্ড অত্যাধিক বিপদসংকুল হতে পারে। পার্বত্য অঞ্চলে কখনো কখনো হিমবাহ থেকে বরফের বিশাল বিশাল চাই ভাঙতে ভাঙতে প্রচন্ড বেগে সশব্দে নিচে নামতে থাকে। একে বলা হয় হিমানী সম্প্রপাত। হিমানী সম্প্রপাত ভূমিকম্প অনুভূত হয় এবং গাছপালা ঘরবাড়ি চাপা পড়ে যায়। এছাড়া অনেক সময় এর ফলে পর্বতারোহীদের মৃত্যুর মুখে পড়তে হয়। এরপর হলো হিমরেখা কি না, পর্বতের উঁচু অংশে বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে, কখনো গলে না, কিংবা যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয়, তাকে বলা হয় হিমরেখা। অর্থাৎ পর্বতে একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর বা নির্দিষ্ট একটা কাল্পনিক রেখা রয়েছে, যে রেখার ওপরে সবসময় বরফ থাকবেই থাকবে এবং সেই বরফ কখনো গলে না, এবং সেই রেখা অতিক্রম করলে কিন্তু বরফ জলে পরিণত হয়। সেই নির্দিষ্ট রেখাটিকে বলা হয় হিমরেখা। হিমরেখার অবস্থান নির্ভর করে প্রধানত সেই স্থানের ভূপৃষ্ঠের উচ্চতা, উষ্ণতা, অক্ষাংশ এবং বায়ু প্রবাহ এবং বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের পরিমাণ প্রভৃতি বিষয়ের উপর। এইসব কারণে হিমালয় পর্বতের দক্ষিণাংশে হিমরেখার উচ্চতা বেশি, প্রায় ৬,০০০ মিটার, এবং অপরদিকে উত্তরাংশে প্রায় ৪,০০০ মিটার। অর্থাৎ মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় অবস্থান করে। বলে হিমবাহের কাজ। নদীর মতো হিমবাহ ৩ প্রকার কাজ করে থাকে: ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। তো হিমবাহের ক্ষয় কার্যের ফলে বিভিন্ন প্রকার ভাবে হিমবাহ ক্ষয় কার্য করে থাকে। একটা হলো উৎপাটন পদ্ধতি, না চলমান হিমবাহের চাপে পর্বতের গায়ের প্রস্তরখণ্ড বিচ্ছিন্ন হয়ে হিমবাহের সাথে বাহিত হয়ে বহু দূরে যায়। একে বলা হয় উৎপাটন প্রক্রিয়া। অর্থাৎ যখন হিমবাহ উপর থেকে নিচে পতিত হয়, তখন কি হয় না, পর্বতের ঢালে বিভিন্ন যে পাথরগুলো থাকে, বড় বড় শিলাখণ্ড, সেগুলো কিন্তু হিমবাহের সাথে বয়ে আসে। এই পদ্ধতিকে বলা হয় উৎপাটন প্রক্রিয়া। অবঘর্ষ পদ্ধতি, না প্রবাহমান হিমবাহের তলদেশে যখন উৎপাদিত প্রস্তরখণ্ডগুলি ঘর্ষণের ফলে পর্বত গাত্রকে মসৃণ করে এবং ক্ষয়প্রাপ্ত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় অবঘর্ষ। এবং বহন, উৎপাটন ও অবঘর্ষ পদ্ধতিতে উৎপন্ন মসৃণ এবং চূর্ণ পাথরগুলি হিমবাহের সঙ্গে পরিবাহিত হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় হিমবাহের বহন। এরপর হলো অবক্ষেপণ। হিমবাহের গতিপথে ঢালের পরিবর্তন হলে হিমবাহ তার সঙ্গে বয়ে আনা কিছু পদার্থকে সঞ্চিত করে। তবে পদার্থের পাদদেশে হিমবাহ গলে গেলে সেই অংশে বেশি পরিমাণে বাহিত পদার্থের সঞ্চয় ঘটে, একে বলা হয় অবক্ষেপণ। অর্থাৎ হিমবাহ যখন একদম সমভূমিতে এসে পৌঁছায়, তখন কি হয় না, যেহেতু উষ্ণতার কারণে বরফ গলে যায় এবং বরফ গলে গেলে হিমবাহের সঙ্গে যে বয়ে আনা নুড়ি, পাথরখণ্ড, প্রস্তরখণ্ড, শিলাখণ্ড এগুলি ছিল, এগুলি কিন্তু সেখানে সঞ্চয় হতে থাকে। একে বলা হয় অবক্ষেপণ বা সঞ্চয় কাজ। এবার হিমবাহ অধ্যুষিত উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্যের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয়, যেমন করি বা সার্ক। উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় সূর্যের তাপে বরফ গলে গেলে শিলার বিভিন্ন অংশে ফাটলের মধ্যে জল প্রবেশ করে। শিলার যে ফাটলগুলি থাকে, সেই ফাটলের মধ্যে কিন্তু জল প্রবেশ করে, এবং পরবর্তীকালে রাতে যখন তাপ ধীরে ধীরে কম হয়, সেই জল, ফাটলের মধ্যে থাকা সেই জল কিন্তু বরফে পরিণত হয়, এবং কি হয় না, আয়তনে বৃদ্ধি পায়। আমরা জানি জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পাবে, এবং আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না, ওই বরফটা যে ফাটলটিকে রয়েছে সেটাকে আরো বড় করে তোলে। এর ফলে কি হয় না, একটা অর্ধ গোলাকৃতি গর্তের সৃষ্টি হয় এবং দেখতে অনেকটা বড় হাতলওয়ালা ডেক চেয়ারের মতো মনে হয়। এই অবতল গর্তকে ফরাসিতে বলা হয় সার্ক। স্কটল্যান্ডে করি। অ্যান্টার্কটিকার ওয়ালকট সার্ক গভীরতম। সার্কের মধ্যে হিমবাহের গলা জল জমে অনেক সময় করির হ্রদ সৃষ্টি হয়। এই যে বড় বড় ফাটলগুলো সৃষ্টি হচ্ছে, ফাটলের ফলে গর্ত সৃষ্টি হয় এবং সেই গর্তে অনেক সময় জল জমে সেই হ্রদ সৃষ্টি হয়, একে বলা হয় করি হ্রদ।
এরিটি দুটি শার্ক পাশাপাশি অবস্থান করলে, যে দুটি শার্ক রয়েছে, এই একটি শার্ক এই একটি শার্ক, দুটি শার্ক পাশাপাশি অবস্থান করলে তার মাঝখানে যে তীক্ষ্ণ শীর্ষদেশ অবস্থান করে শৈল শৃঙ্গ, সেটিকে বলা হয় এরিটি বা অ্যারেট। এটা অনেকটা জলবিভাজিকার মতো, দুটি নদীর মাঝখানে যে উচ্চভূমি থাকে তাকে জলবিভাজিকা বলে, সেরকমই দুটি করির মাঝখানে যে উচ্চভূমি থাকে বা উচ্চ শিলাখণ্ড থাকে তাকে বলা হয় এরিটি বা অ্যারেট। এরিটি শীর্ষদেশে অনেকটা করাতের মতো এবড়ো খেবড়ো খাঁজ কাটা বিশিষ্ট হয়ে থাকে। পাশাপাশি অবস্থিত একাধিক শার্ক বা করির মস্তক দেশ ক্ষয়ের মাধ্যমে প্রসারিত হয়ে এরিটি গঠিত হয়। এরপর হলো পিরামিড শৃঙ্গ। বিভিন্ন দিক থেকে ৩-৪টি শার্ক মস্তক প্রসারিত হয়ে একটি বিন্দুতে মিলিত হলে এগুলিকে দেখতে অনেকটা পিরামিডের শীর্ষ দেশের মতো মনে হয়, তাই এই উচ্চভূমিকে বলা হয় পিরামিড শৃঙ্গ। যেমন আরবসের ম্যাটারহর্ন চূড়া, বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ, নেপালের মাকালু হলো এর প্রকৃষ্ট উদাহরণ। এরপর হলো কর্তিত স্পার। পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় উপত্যকার উভয় পার্শ্বে স্পার বা পর্বতের অভিক্ষিপ্তাংশ সমূহের সম্মুখ ভাগকে কেটে উপত্যকাকে আরো চওড়া এবং সোজা করে দেয়। এই রকম স্পারগুলিকে পলকাটা বা কর্তিত স্পারও বলা হয়। এরপর ঝুলন্ত উপত্যকা। অনেক সময় প্রধান হিমবাহের উপত্যকার সাথে দুই দিক থেকে বহু উপহিমবাহ এসে উপনদীর মতো মিলিত হয়। অর্থাৎ একটা প্রধান হিমবাহ বয়ে যাচ্ছে, তার পাশ থেকে এসে অন্যান্য হিমবাহগুলি কিন্তু তার সাথে মিলিত হয়। মূল হিমবাহের ক্ষয় ক্ষমতা বৃদ্ধি হওয়ায় উপত্যকা গভীর হয়। অন্যদিকে উপহিমবাহের উপত্যকার গভীরতা মূল উপত্যকার থেকে অনেক কম, ফলে উপহিমবাহ উপত্যকা অনেকটা উঁচুতে অবস্থান করে। হিমবাহ যখন অপসারিত হয় তখন সেই অগভীর খাদগুলিকে দেখে মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাই একে বলা হয় ঝুলন্ত উপত্যকা। হিমবাহ গলে গেলে এইসব অগভীর খাদ দিয়ে প্রবাহিত হয়ে উপনদীগুলি জলপ্রপাতের সৃষ্টি করে। যেমন রোটাং গিরিপথের নিকট এরূপ উপত্যকা দেখা যায়। এরপর ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। পার্বত্য অঞ্চলে পূর্বেকার ভি আকৃতির নদী উপত্যকায় প্রায় সমানভাবে হিমবাহের পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয়ের ফলে ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকায় পরিণত হয়, একে বলা হয় হিমদ্রোণী। ইউ আকৃতির উপত্যকার আরেক নাম কিন্তু হিমদ্রোণী। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হিমদ্রোণীর মধ্যভাগ খুব চওড়া এবং গভীর হয় এবং দুই পাশ হয় খাড়া ঢাল বিশিষ্ট। হিমদ্রোণীর তলদেশের ঢালে সিঁড়ির ধাপের মতো ভূমিরূপ দেখা যায়, তাকে বলা হয় হিমধাপ। হিমধাপের নিচু অংশে বরফ গলে প্যাটার্নস্টার হ্রদের সৃষ্টি হয়। এরপর হলো রসে মোতানে। শিলাখণ্ড ঢিপির আকারে অবস্থান করলে হিমবাহের প্রবাহ পথের দিকে অবকর্ষ প্রক্রিয়া দ্বারা মসৃণ মৃদু ঢালযুক্ত এবং বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়া দ্বারা অমসৃণ খাড়া যে অপ্রতিসম ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় রসে মোতানে। নরওয়ের টলমটরিনজেন পার্বত্য অঞ্চল বহু রসে মোতানে দেখা যায়। অর্থাৎ হিমবাহের প্রবাহ পথে যদি কোনো উচ্চভূমি অবস্থান করে তখন কি না সেই সামনের দিকটিতে কি করে না হিমবাহ অবকর্ষ প্রক্রিয়া সেই দিকটাকে মসৃণ করে তোলে এবং তার বিপরীত দিকটা কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ হয়, একে বলা হয় রসে মোতানে। এরপর হলো ক্র্যাগ এবং টেল। হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলাখণ্ডের পেছনে নরম শিলাখণ্ড যদি অবস্থান করে তাহলে কঠিন শিলাখণ্ডের পেছনে নরম শিলাখণ্ডকে হিমবাহ ক্ষয়কার্যের হাত থেকে রক্ষা করে। যেমন এখানে হয়েছে কঠিন শিলাখণ্ড, কোমল শিলাস্তর, তার উপরে কঠিন শিলাস্তর। হিমবাহ কি করবে, কঠিন শিলাস্তর কিন্তু কোমল শিলাস্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এর ফলে কঠিন শিলা উঁচু ঢিবির মতো অবস্থান করে, একে বলা হয় ক্র্যাক। এবং এর পেছনে যে নরম শিলা সেটা অনেকটা লেজের মতো আকারে অবস্থান করে, তাই একে বলা হয় টেল। স্কটল্যান্ডে এরূপ ভূমিরূপ দেখা যায়। এরপর হলো ফিয়র্ড। সমুদ্র উপকূলে হিমবাহ কর্তৃক নিমজ্জিত উপত্যকা হলো ফিয়র্ড বা ফিয়ার্ড। উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূল সংলগ্ন হিমবাহ তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকেও নিচু হয়ে যায়। হিমবাহ অপসারিত হলে এগুলি সমুদ্রের জলে ভরে যায়। এই ধরনের নিমজ্জিত উপত্যকাকে বলা হয় ফিয়র্ড বা ফিয়ার্ড। ফিয়ার্ড বা ফিয়র্ডের তুলনায় ছোট ও কম গভীর। ফিয়ার্ড হলো ফিয়র্ডের তুলনায় ছোট এবং কম গভীর। নরওয়ে হলো ফিয়র্ডের দেশ, অপরদিকে সুইডেন হলো ফিয়র্ড অপেক্ষা ফিয়ার্ডের সংখ্যা বেশি। ফিয়র্ডের গভীরতা ৩০০ মিটার পর্যন্ত হয়ে থাকে। আজকে এত দূরই ছিল আমাদের ক্লাস। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করা হবে
হিমবাহের এবং সঞ্চয় কার্যের ফলে বা অবক্ষেপণের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে এবং হিমবাহ এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে মানে মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে দেবেন।